জেল হত্যার মধ্য দিয়ে দেশের সাম্প্রদায়িক রাজনীতির উত্থান, মামলার রায় কার্যকর হবেই, ছাড় পাবে না কুশীলবরাও। সাম্প্রদায়িকতার যে চারা, বিষ বৃক্ষের চারা জিয়াউর রহমান বপন করেছিলেন, সেই বিষ বৃক্ষ এখন ডালপালা বিস্তার করে এই বিষ বৃক্ষকে উৎপাদন করতে হবে। ৩রা নভেম্বর আমাদের সেটাই হবে শপথ। জাতীয় ৪ নেতার পলাতক হত্যাকারীদের দেশে ফেরানোর চেষ্টা চলছে। জেল হত্যার রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। যখনই আমরা আমাদের আওতায় পাবো তখনই ফাঁসির রায় কার্যকর হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পলাতক আসামিদের ফেরাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার আলোচনা। স্কটিশ পার্লামেন্টে বললেন, জলবায়ু উদ্বাস্তু তৈরির দায় উন্নত বিশ্বের। লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারেক রহমান, দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারের মদদে অপপ্রচার, দাবি মির্জা ফখরুলের। আবারও সীমান্তে বাংলাদেশি হত্যা। সিলেটের কানাইঘাটে বিএসএফ এর গুলিতে নিহত 2, অবৈধ প্রবেশকালে হত্যা বলে ধারণা পুলিশের। এবং সড়কপথে আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে চট্টগ্রামকে যুক্ত করবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সংযোগ থাকবে কর্ণফুলী টানেলের সঙ্গেও। জেল হত্যার মধ্য দিয়ে দেশে উত্থান ঘটে সাম্প্রদায়িকতার। খুঁজে বের করতে হবে পেছনের কারিগরদের। একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে ফুল দেয়া হয় বনানী কবরস্থানে জাতীয় ৪ নেতার কবরে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ৩ মাসের মাথায় ৩রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ৪ সহচর ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মহান ৪ নেতাকে। মুক্তিযুদ্ধের চেতনাকে নির্মূল করতেই তাদের হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্তি। বুধবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। পরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একে একে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এই হত্যাকাণ্ডের বিচার যাদের করা হয়েছে সেটা কার্যকর হোক, তারপরে অন্য কিছু ভাবা। পরে বনানী কবরস্থানে জাতীয় ৪ নেতার কবরে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। করা হয় দোয়া ও মোনাজাত। এদিকে দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে জেল হত্যা দিবসের আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে বক্তারা বলেন, ১৫ই আগস্ট আর ৩রা নভেম্বরের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। ১৯৭৫ সালের 15ই আগস্ট জাতির পিতাকে হত্যাকাণ্ড, এই হত্যাকারীদের সঙ্গে যিনি মূল পরিকল্পনাকারী হিসাবে বা লিয়াজকারী হিসাবে বিদেশিদের এজেন্ট হিসাবে কাজ করেছেন, তার মুখোশ উন্মোচিত হয় নাই। জিয়াউর রহমান ৭৯ সালে আইন করে এই ইনডেমনিটি অধ্যাদেশকে তিনি এটাকে আইনে পরিণত করেছিলেন। সকল অপকর্মের হোতা ছিলেন জিয়াউর রহমান। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আগামী জাতীয় নির্বাচন বিএনপির অংশগ্রহণের উপর নির্ভর করছে না। ফখরুল সাহেব আপনাকে পরিষ্কার বলে দিতে চাই, যতই হাঁক ডাক করেন তত্ত্বাবধায়ক সরকার কিন্তু উচ্চ আদালতের আদেশে জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার নয়, পৃথিবীর অন্যান্য দেশের মতো গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হওয়ার কথা জানান ওবায়দুল কাদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতার সেলে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্যরা। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। বলেন, ৪ নেতার পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতরে বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘর ও জাতীয় ৪ নেতার সেলে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ স্বজনরা।
এ সময় জাতীয় চার নেতার স্বজনসহ 1977 সালের সেনা বিদ্রোহে নিহতদের পরিবারও এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। একই সঙ্গে জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধে অবদানের যথাযথ মূল্যায়ন ও স্বাধীন বিচার কমিশন গঠনের দাবি জানান তারা। এটার পেছনে যারা কারিগর কুশীলব তাদেরকে জানার জন্য যেন একটা স্বাধীন বিচার বিভাগীয় ব্যবস্থা কমিশন গঠন করা হয়। ঘাতক চক্রকে দ্বিতীয়বার তাদের কিভাবে প্রবেশের সুযোগ, এগুলো তৎকালীন জেল হত্যা তদন্ত কমিশনের এটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা জানতে চাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বই পুস্তকে যদি আমরা তাদের জীবনীটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারতাম, তাহলে আমি মনে করি, আমরা বিশ্বাস করি যে নতুন প্রজন্ম ইন্সপায়ার্ড হতো। জেল হত্যার বিচারের রায় কার্যকর করার চেষ্টা এবং আসামিদের খুঁজে পেলে এখানেই ফাঁসি দেওয়া হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে যখনই আমরা আমাদের আওতায় পাবো তখনই এই ফাঁসির রায় কার্যকর হবে। এই জেল হত্যার ব্যাপারেও আমরা এই রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। বাংলাদেশের ইতিহাসে আপামর মানুষের কাছে এসব হত্যাকারী আজীবন ঘৃণিত থাকবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। লন্ডনে পালিয়ে থাকা আসামিদের বাংলাদেশে ফেরত আনতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। COP26 সম্মেলন স্থলে বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এদিকে গ্লাসগোতে স্কটিশ পার্লামেন্টে জলবায়ু বিষয়ক বিশেষ এক সেশনেও যোগ দেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হওয়া মানুষের দায়িত্ব নিতে হবে পুরো বিশ্বকে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত শীর্ষ সম্মেলন COP-এর 26তম আসরে ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোর প্রেসিডেন্ট হিসেবেও স্কটল্যান্ডে বেশ কিছু সাইডলাইন ইভেন্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। CVF-এর 48টি দেশের নেতাদের সংলাপে শেখ হাসিনা অভিযোগ করে বলেন, কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুত তহবিল না দেয়ায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোকে অসহায় অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটির পার্লামেন্ট ভবনে কল ফর ক্লাইমেট প্রসপারিটি শীর্ষক এক বিশেষ সেশনের আয়োজন হয়, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূল বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল স্কটিশ পার্লামেন্ট। এই অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানা ও মেয়ে CVF-এর থিমেটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল সহ উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি MP ফয়সল চৌধুরী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কার্বন নিঃসরণ কম হয় এমন প্রযুক্তিতে এগোতে চায় তার দেশ। জানান, শিগগিরই ইলেকট্রিক গাড়ির যুগে প্রবেশ করবে বাংলাদেশ। Bangladesh is also committed to following a progressive approach to developing its economy on a low carbon pathway. Bangladesh has already started working for introducing significant number of electric cars within next few years. বিশ্ব নেতাদের এক হয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তনের দুর্যোগ সামাল দেয়া সম্ভব হবে না বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, করোনার বাস্তবতায় নতুন শিক্ষা পেয়েছে বিশ্ব। The world has to share the responsibilities of climate migrants. The issue of loss and damage must be addressed properly. The world leaders has realized that yes, they have the responsibility and everybody want to work together. So we will work together to save our planet, save our future generation. এর আগে স্থানীয় সময় বিকেলে COP26-এর সম্মেলন স্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিমেটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি লন্ডনে পালিয়ে থাকা আসামিদের বাংলাদেশে ফেরত নেওয়ার বিষয়েও দুই শীর্ষ নেতার আলোচনা হয়েছে বলে জানা গেছে। দেবাশিস রায়, সময় সংবাদ। ষড়যন্ত্র আর গুজব ছড়ানোর সেফ হাউস যেন যুক্তরাজ্যের লন্ডন, যেখানে বসে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে নিত্য নতুন অপপ্রচার আর নানা অপরাধের জাল বুনছেন তারেক রহমান। আর এ কাজে তাকে সহায়তা করছেন গুটি কয়েক বিএনপি নেতা। লন্ডনকে সেকেন্ড হোম হিসেবে ব্যবহারকারী কিছু ব্যবসায়ীর অর্থায়নে চলছে এমন অপকর্ম, এমন দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মার্জিয়া মুমুর রিপোর্ট।
লন্ডন যুক্তরাজ্যের বিখ্যাত শহরটি নানা কারণে আলোচিত হলেও বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রবিরোধীদের গোপন বৈঠক, সরকার উৎখাতের ষড়যন্ত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর শহর হিসেবে গণমাধ্যমে বারবার উঠে এসেছে লন্ডনের নাম। 2011 সালে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার ষড়যন্ত্র হয় লন্ডন থেকেই। ষড়যন্ত্রের সহযোগী হিসেবে উঠে আসে বিএনপি নেতা মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ও বিএনপি সমর্থিত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া সহ 5 জনের নাম, যারা এফবিআইয়ের কাছ থেকে সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন। এই ঘটনায় ব্রিটেনে 42 মাস কারাভোগ করতে হয় বিএনপি নেতার ছেলেকে। নিম্ন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। 2018 সালে আবারও লন্ডনে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় ষড়যন্ত্রের কুশীলবরা। বাংলাদেশ হাইকমিশনে হামলা করে হাইকমিশন অফিসে ভাঙচুর চালানো হয়, করা হয় জাতীয় পতাকার অবমাননা, যে ঘটনায় সরাসরি জড়িত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ। এমনকি বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে লন্ডন থেকে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হয়। এইসব ঘটনার পেছনে সহযোগী হিসেবে গোয়েন্দা সংস্থা লন্ডনে অবস্থানরত বিএনপি নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার করায় যুক্তরাজ্য বিএনপির সহকারী সম্পাদক ও লন্ডন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলামের ছোট ভাই শাহ মাহমুদকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা, তার পরিবার ও সরকার বিরোধী নানা অপপ্রচার চালিয়ে আসছিল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ অপপ্রচার চালিয়ে তারেক রহমানের দেশে আসার পথে বাধা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের ফরমায়েশি রায়ে অন্যায়ভাবে সাজা দেয়ায় বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন তারেক রহমান। রাজধানী ও ঠাকুরগাঁওয়ে আলাদা দুটি অনুষ্ঠানে কথা বলেন তারা। দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক ইস্যুতে বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সরকারের লোকদের মদতেই এই ঘটনাগুলো ঘটেছে। চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা বলতে গিয়ে মির্জা ফখরুল আলোচনায় আনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়। অভিযোগ করেন, ক্ষমতাসীনদের আক্রোশের কারণেই দেশে ফিরতে পারছেন না তারেক। সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বেআইনিভাবে ক্ষমতা দখল করে এখন আপনার বিএনপির বিরুদ্ধে, দেশত্ব বেগম খালেদার বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার মামলা এবং একই সঙ্গে সাজা দেওয়ার কাজটা তারা করে যাচ্ছে। এই মামলাগুলোতে সাজা দিয়েই কিন্তু আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এই দেশে আসার পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, মিথ্যা মামলায় সাজা দেয়ায় দেশে ফিরতে পারছেন না তারেক রহমান। তারেক রহমানের আজকে আপনি চ্যালেঞ্জ করেন, আপনারা অন্যায়ভাবে তাকে সাজা দিয়েছেন, ফরমাইশি আপনারা রায় দিয়ে তাকে সাজা দিয়েছেন, বাধ্য হচ্ছে সে বিদেশে থাকার জন্য। 7 নভেম্বর উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুদিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। খালাস চেয়ে করা আপিল শুনানি করতে এসে জানা গেল 4 বছর আগেই ফাঁসি কার্যকর হয়েছে 2 আসামির। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশের উচ্চ আদালতে। ক্ষতিপূরণের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে পরিবার। আইনজীবীরা বলছেন, আপিল নিষ্পত্তির আগে ফাঁসি কার্যকরের ঘটনা নজিরবিহীন। দেশে যে কোনো আসামির ফাঁসি কার্যকরের আগে রায়ের অনুমোদন নিতে হয় হাইকোর্টের। এরপর আপিল হলে তা নিষ্পত্তি হতে হয়, তারপর রিভিউ করার বিষয়ও রয়েছে। কিন্তু মকিম ও ঝড়ু নামক 2 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলা হয়েছে আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই। 16 নভেম্বর 2017 সালে যশোর কারাগারে তাদের ফাঁসিতে ঝোলানো হয়। কারাবিধি মোতাবেক সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে 16 নভেম্বর রাত 11:45 ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঘটনা 1994 সালের 28 জুন চুয়াডাঙ্গায় খুন হন ইউপি মেম্বার মনোয়ার হোসেন।
এ ঘটনায় 2008 সালের 17 এপ্রিল মকিম ও ঝড়ু সহ 3 জনের মৃত্যুদণ্ড হয়। 2013 সালে মকিম ও ঝড়ুর ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। এরপর আপিল করে এই দুই অসহায় পরিবার, কিন্তু তারপর আর কেউ খোঁজ রাখেননি। 3 নভেম্বর মামলাটি শুনানির জন্য আসে আপিল বিভাগের কার্যতালিকায়। এরপর আসামির সাথে যোগাযোগ শুরু করেন মামলার আইনজীবী হুমায়ুন কবির। তখনই জানা যায় ফাঁসি কার্যকর হয়েছে তাদের। এই অবস্থায় তাদের আইনজীবীর মাধ্যমে ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি এমন ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাইল পরিবার। ব্রিটিশ শাসনের সময় ওয়ারেন হেস্টিং যখন উপমহাদেশে শাসন করেছিলেন তখন এমন একটি ঘটনা ঘটেছিল, কিন্তু স্বাধীন ভারত, পাকিস্তান ও বাংলাদেশে আপিল চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে ফাঁসি কার্যকরের নজির নেই। যাদের নেগলিজেন্সের কারণে এই ঘটনাটি ঘটছে, এটা সুষ্ঠু তদন্ত এবং শেষে তাদেরকে যেন যথাযথ বিচার প্রক্রিয়া আনা হয়। এ ঘটনায় আগামী সপ্তাহে আপিল শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সড়কপথে আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে চট্টগ্রামকে যুক্ত করবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সংযোগ থাকবে কর্ণফুলী টানেলের সঙ্গেও। নকশা জটিলতা ও পরিবেশ বিপর্যয়ের অভিযোগে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও পুরোদমে শুরু হয়েছে চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ইতিমধ্যে প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। স্বপ্ন ছোঁয়ার পথে বন্দরনগরী চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে মহা কর্মযজ্ঞের নির্মাণ কাজ। ইতিমধ্যে 60% কাজ শেষ, যদিও নকশা জটিলতা ও প্রাকৃতিক সৌন্দর্যহানির কারণে বন্দর আর সিটি কর্পোরেশনের আপত্তির মুখে কিছুদিন থমকে ছিল কাজ। দেওয়ানার থেকে লামখাম বাজার পর্যন্ত আমাদের যে অ্যালাইনমেন্টের যে সমস্যাটা ছিল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আপত্তি, এগুলো আমরা সলভ করেছি সিটি কর্পোরেশনের সাথে লেয়াজু করে। তো এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের বাস্তবায়নে কোনো বাধা নেই। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 16.5 কিলোমিটার এক্সপ্রেসওয়ের 9টি জায়গায় ওঠানামার জন্য থাকবে 24টি র্যাম্প। বাস্তবায়নকারী সংস্থা সিরিয়া বলছে, এই প্রকল্পের ফলে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর কেন্দ্রিক যানজট নিরসনের পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানিতে। একটাই রোড আমাদের, এই রোডে কিন্তু আসতে পিক আওয়ারে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো। এখানে ইনভেস্টর আসতো না এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে যে সুবিধাটা পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছিল না। এই জন্য সরকার এই মেগা প্রকল্প নিয়েছে এবং এই প্রকল্প আমরা দ্রুত বাস্তবায়ন করছি এবং যে সমস্যা ছিল ওই সমস্যাগুলো আমরা সবগুলোই সলভ করেছি। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই প্রকল্প কর্ণফুলী টানেলের সাথে যুক্ত হওয়ায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে শিল্প ও পর্যটন খাতে। শহরের সাথে যে একটা সংযোগ, বাধাহীন সংযোগ, সেটার ক্ষেত্রে এই এলিভেটেড এক্সপ্রেসে অত্যন্ত একটা বৈপ্লবিক ভূমিকা রাখবে আমরা মনে করি। 3,320 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি যৌথভাবে নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স র্যাঙ্কিং। কাজ শেষ হবার কথা 2023 সালের জুন মাসে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্ণফুলী টানেল সহ অন্তত 7 থেকে 8টির মতো মেগা প্রকল্পের কাজ চলছে বন্দরনগরী চট্টগ্রামকে ঘিরে। এর ফলে বন্দরনগরী চট্টগ্রাম এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসবে দেশের অর্থনীতিতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুরে কানাইঘাট উপজেলার জোনা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে 2টি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসকর উদ্দিন ও আরিফ উদ্দিন নামে 2 জনের লাশ উদ্ধার করে পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে তারা নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এরা মানে সম্ভবত রাত থেকে ছিল সিগন্যাল দিছিল, ওরা মানে দূর দিছে, দেন গুলি করছে সম্ভবত। তারপর আমরা অফিসার পাঠাইছি, অফিসার বিজিবির সাথে কথা বলতে ব্যবস্থা নিবে আর কি। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আজও চলে স্কুল কলেজ শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম। দ্বিতীয় দিনের মতো রাজধানীর 8টি কেন্দ্রে ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়া হয় শিক্ষার্থীদের। করোনার টিকা নিয়ে কেটে গেছে সকল অনিশ্চয়তা। কোভিড-19-এর বিরুদ্ধে লড়তে প্রস্তুত কোমলমতিরা। বুধবার সকাল 9টা বাজতে রাজধানীর 8টি কেন্দ্রে ভিড় করেন
12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে নির্ধারিত বুথে প্রবেশ করে গ্রহণ করেন করোনার সুরক্ষা বর্ম। বড়দের পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আসতে পেরে উৎফুল্ল তারা। বড়দের পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদের টিকার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি অনেক খুশি টিকা নিতে পেরে। প্রথমে খুব ভয় লাগছিল, ভাবছিলাম অনেক ব্যথা হবে, হয়তো দেওয়ার পরে মনে হলো না, কিছুই হয়নি। 18 বছরের নিচে যারা আমরা শিক্ষার্থী আছি তাদের জন্য এটা চালু করছে, তো আমাদের জন্য এটা খুব ভালো হয়েছে। ক্লাসের সংখ্যা বাড়ছে, ক্লাস আমরা করতে পারছি, এতে হচ্ছে আমাদের পড়ালেখার স্টুডেন্টের আগ্রহ আরো বৃদ্ধি পাচ্ছে। সুরক্ষা অ্যাপে জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে শিক্ষার্থীদের। কবে কোন স্কুল বা কলেজের ছাত্রছাত্রী নির্ধারিত কেন্দ্রে যাবেন সেই তথ্য জানিয়ে দেয়া হবে নির্ধারিত প্রতিষ্ঠানকে। সেই অনুসারে শিক্ষার্থীরা নিতে পারবেন টিকা। এখানে টিকা নেওয়ার পর আধা ঘন্টা ওরা অপেক্ষা করে চলে যাচ্ছে। তো এখনো পর্যন্ত কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর আমরা পাইনি। গতকাল আমাদের একটু মিসম্যানেজমেন্ট ছিল, কিন্তু আজকে আমরা সব দিক থেকেই গতকাল থেকে শিক্ষা নিয়ে সব দিক থেকে আমরা কিছু মেজার নিয়েছি, যার ফলে আজকে আর কোনো মিসম্যানেজমেন্ট নাই। রাজধানীর 8টি কেন্দ্রে প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে প্রথমবারের মতো কুইন্সের বিচারক ও ব্রুকলিনের সিটি কাউন্সিল উইমেন হলেন বাংলাদেশি সোমা সাইদ ও শাহানা হানিফ। স্থানীয় সময় মঙ্গলবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বিশ্বের অন্যতম বৃহৎ এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক। মঙ্গলবার সারাদিন বিচ্ছিন্নভাবে 1-2 করে ভোটার ভোট কেন্দ্রে এসেছেন। এদের মধ্যে স্বল্প সংখ্যক বাংলাদেশিও ছিলেন। সকাল 6টা থেকে টানা রাত 9টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এদিকে রাতে ভোট গণনা শেষে দ্রুতই ফল আসতে থাকে। নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন এরিক অ্যাডামস। 2 বাংলাদেশি প্রার্থী কুইন্স কাউন্টি বিচারক পদে অ্যাটর্নি সোমা সাইদ ও ব্রুকলিনে সিটি কাউন্সিল ওমেন হিসেবে বিজয়ী হন শাহানা হানিফ। আমি খুবই এক্সাইটেড এবং হোপফুল যে আমি শেষ বাংলাদেশি না সিটি কাউন্সিলে। খুব ভালো লাগছে উইন করে, এবং এই উইনটা বাংলাদেশিদের জন্য এবং প্রত্যেকটা ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য। নিউ ইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয় গত জুনে। নিজ দলের প্রার্থীদের মধ্যে কে চূড়ান্ত প্রার্থী হবেন, দল কিংবা দলীয় নেতারা নন, এই প্রাইমারিতে ভোটাররাই তা ঠিক করেন। নিউ ইয়র্কের 2টি গুরুত্বপূর্ণ পদ, ব্রুকলিনের কাউন্সিল ওমেন এবং কুইন্স কাউন্টি বিচারক পদে 2 জন বাংলাদেশি নারী প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। সব মিলিয়ে নির্বাচন পরবর্তী এই রাতে উৎসব আমেজে ভাসছে নিউ ইয়র্কবাসী এবং বাংলাদেশিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ব্রুকলিন, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জেল হত্যার মধ্য দিয়ে দেশের সাম্প্রদায়িক রাজনীতির উত্থান, রায় কার্যকর হবেই, ছাড় পাবে না কুশীলবরা, হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের। পলাতক আসামিদের ফেরাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার আলোচনা। স্কটিশ পার্লামেন্টে বললেন জলবায়ু উদ্বাস্তু তৈরির দায় উন্নত বিশ্বের। এবং লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারেক রহমান, দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারের মদদে অপপ্রচার, দাবি মির্জা ফখরুলের। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।